স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো, কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। কাজল আমার লাইফে থাকলে আমি কিছুতেই আমার সংসার বাঁচাতে পারবো না। আর যে করেই হোক আমার সংসার আমাকে বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু সারকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, কিছুতেই আমি সারকে ছাড়া বাঁচবো না। You have to die, কাজল। You have to die. ও মাই গড, শ্যামা তার ঘর বাঁচাতে কাজলের যে কোনো সর্বনাশ করতে পারে? না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কখনোই হতে দেওয়া যাবে না। এই বাসায় থাকাটা আমার জন্য সত্যি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাইফের জেদের কারণে বাসার সবাইকে যার পড়নায় কষ্ট দিয়ে এই বাসায় আসলাম আমি। আর এখন জিনাত মির্জা বলছে আমি মাঝে মাঝে আমাদের জীবনটা এমন একটা মোড়ে এসে দাঁড়ায় যেখান থেকে কোনো সমীকরণই মেলানো যায় না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি। তোমার আর শায়েরের সম্পর্ক কতটা গভীর ছিল সেটা আমি তেমনভাবে না জানলেও আমার মেয়ের শ্যামা খুব ভালো করেই জানে। তুমি আর শায়ের দুজন দুজনের জন্য এই পৃথিবীতে এসেছো। এখন দাবার চাল পাল্টে তোমার জায়গায় আমার মেয়ে শ্যামা এসেছে। এখন ওরা দুজনে দুজনার। ওরা সারা জীবন এরকমই থাকবে, যেমন থাকবো আমি আর সাইফ। দেখুন মাম্মি, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলি, আমার জীবনে শায়েরের কোনো অস্তিত্ব নেই। আমি এ বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু শায়ের আমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু সত্যিটা তুমি জানো, সাইফ জানে, আমিও জানি তোমাদের সম্পর্ক কতটা গভীর। কিন্তু শায়েরের মাথার কোনো এক কোনায় অতীতের যে সত্যটা ঘাপটি মেরে পড়ে আছে, সেটা যদি কখনো সামনে চলে আসে তাহলে আমার মেয়ে শ্যামা সন্দেহের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। এই সন্দেহ এমন এক রোগ যার কোনো ওষুধ আমাদের মডার্ন সায়েন্সেও এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। একবার যদি এই সন্দেহের আগুন কোনো সংসারের কোনো একটা জায়গায় একবার লেগে যায়, তাহলে কোনো দমকল বাহিনীর বাপেরও সাধ্য নেই সেই আগুন নেভায়। এমনই মারাত্মক এই সন্দেহের আগুন, বুঝতে পেরেছ? শায়েরের পরপর দুবার নার্ভাস ব্রেকডাউন হলো, আর দুবারই আমি ওকে বাঁচিয়েছি, শুধুমাত্র মানবতার খাতিরে মাম্মি। সেটা তুমি জানো, শ্যামা নিশ্চয়ই জানে না। অ্যাম আই রাইট? ইয়েস, ইউ আর রাইট। এখন শ্যামা ভাবতেই পারে শায়দ তোমাকে দেখলে তোমার কাছে আসবার জন্য। বাট দিস ইজ নট ফেয়ার। আই নো দ্যাট। আর এই জন্যই আমি একটা জিনিস ভেবেছি। কি? অবশ্য শায়েরের অবস্থা এখন, জি, শায়েরের স্মৃতি যদি ফিরে আসে, আমি ওকে আর শ্যামাকে এই বাড়িতে আর রাখবো না। ওদেরকে এই বাড়ি থেকে আমি সরিয়ে দেব। জানি তালাক শুনলে অনেক চিৎকার চেঁচামেচি করবে, আর শায়েরই বা ব্যাপারটাকে কিভাবে নেবে। শ্যামা শুনলে তো, ও মাই গড, আমি তো ব্যাপারটা
ভাবতেই পারছি না। কিন্তু আমি চাই না আমার সাইফ আর তার বউয়ের জীবনে কোনো কমপ্লেক্সিটি আসুক। আমি তোমার আর সাইফের জীবনের জন্য সবকিছু করতে পারি। যেদিন থেকে আমি এ বাড়িতে পা রেখেছি, ওই মহিলার বদান্যতা আর ভালো মানুষের জ্বালায় আমার একদম একদম দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এত ভালো মানুষই কিসের জন্য? মহিলা এসব কি উদ্দেশ্য করছে সেটা অবশ্য সময়ে বলে দিতে পারবে। কিন্তু এটাও তো সত্যি, যদি শায়ের সব কিছু মনে পড়ে যায় তাহলে তাহলে একটা অঘটন ঘটবেই। তোমরা সবাই দেখছি একই বিষয় নিয়ে টেনশন করছো। আমি তো বলেছি কিছু হবে না, এভরিথিং উইল বি অলরাইট। সোয়া, আমি বা কাজল কেউ ইনসিকিউর নই, ওকে? কিন্তু ভাইয়া শ্যামা? হ্যাঁ, শ্যামা মনে হয় কিছুটা ইনসিকিউর ফিল করতে পারে, অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। আমরা সবাই মিলে ওকে বোঝাবো। সেটাই। ডাক্তার সাহেব আপনাদেরকে ডেকেছেন। আপনি যান, আমরা আসছি। সোয়া, আমার মনে হয় শায়রে জ্ঞান ফিরেছে। চলো গিয়ে দেখি ডক্টর কি বলে। কি করি এখন? সাইফ ভাইয়াকে কি শ্যামার মনের কথা বলে দেব? না না না, এখনই বলে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু সাবধানও তো করা উচিত। সোয়া, আর কি ব্যাপার, তুমি দেখছি একেবারে চিন্তাবিদ হয়ে গেলে? না ভাইয়া, একটা কথা বলি। কাজল ভাবি না অনেক ভালো একটা মেয়ে, আপনি ওনাকে সবসময় আগলে রাখবেন, উনি যেন কখনো কষ্ট না পায়। আমি সবসময় সেই চেষ্টাই করি সোয়া। তারপরও ভাইয়া ওনাকে সবসময় সাবধানে থাকতে বলবেন। যখন একটা পুরুষকে কেন্দ্র করে দুইটা নারীর মধ্যে যুদ্ধ শুরু হয় তখন এর পরিণতি খুব খারাপ হয়। রিসেন্ট দেখছেন না টিভি চ্যানেলগুলো, পত্রিকাতে এগুলো তো ফলো করে দেখানো হচ্ছে। এটা কোনো যুদ্ধের ময়দান না সোয়া, এটা আমার ঘর। আর কাজলের জীবনে শায়ের কোনো অস্তিত্ব নেই, সেটা আমার চাইতে অ্যাটলিস্ট কারো ভালো বোঝার কথা না। কাজল শুধু আমাকে ভালোবাসে, আর কাউকে না। ও ভালো কোথায়? কাজল কোথায়? ভাইয়া ভাবি সম্ভবত বারান্দায়। তো চলো কাজলকে নিয়ে ডক্টর কাছে যাই। চলেন। চলো। যাই, আমি রাইস আন্টিকে ডেকে নিয়ে আসি। আরে আরে বোকা মেয়ে, রাইস আন্টি তো বউ, বউ এই মিটিংয়ে বসে কি করবে? কেন নানুমণি, রাইস আন্টি কেন বসতে পারবে না? যেই দিন তোমার বিয়ে হবে সেই দিন আমি তোমাকে বলবো কেন বসতে পারবে না। ইস, আমি বিয়েই করব না, আমি রাইস আন্টির কাছে যাই। ঠিক আছে, তাই যাও। রাইস আন্টি তোমার জন্য নেল পলিশ নিয়ে এসছে। ও নেল পালিশ, আই লাভ নেল পালিশ। ভাবি শোনো, সময় নষ্ট না করেই চটপট আমরা সবাই বসে লিস্টটা তৈরি করে ফেলি, ঠিক আছে? অবশ্য যাবে থাকলে ভালো হতো, তাই না? কি করবে বলো, হঠাৎ করে ওর বিজনেস মিটিং পড়ে গেল, ও তো যেতেই চায়নি। আমিই বললাম যে মিটিংটা সেরে আসো, বিয়ের আগেই চলে আসবে। আর যাওয়ার আগে তো ও স্যারের সাথে কথা বলে গেছে। স্যার বলেছে আমরা যেদিন ডেট ঠিক করব সেদিনই বিয়ে হবে, ওনার কোনো সমস্যা নেই।
আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, কি বলো ভাবি? তাহলে আমরা এক কাজ করি, আজকে আর পরশু পরশু আমরা ডেটটা ফাইনাল করে ফেলি। পরশু মানে এত তাড়াতাড়ি? কি রে, জাভেদের মতো ফিরে আসবে তো? হ্যাঁ, ও ফিরে আসবে মা। এত তাড়াতাড়ি কোথায় ভাবি? শোনো ভাবি, শুভ কাজে বেশি দেরি করতে নেই, তাছাড়া জাভেদ তো পারমিশন দিয়েই গেছে। আচ্ছা ভাবি, মানে আরমান বিয়ের পর কোথায় থাকবে? কোথায় আর থাকবে? সায়রাদের ওখানে থাক। তুই কি বলিস সায়রা? কিন্তু রাইসার বিয়ে উপলক্ষে আমরা কি একটা ছোটখাটো প্রোগ্রাম করব না মা? ও আমাদের সবার ছোট বোন, বাবার কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। দেখ সায়রা, জাভেদ তো শুধু আমার মেয়ের জামাই না, ও তো রাইসার বড় ভাইয়ের মতোই। তুই আছিস, জাভেদ আছে, আমার আর কি চিন্তা বল? তোরা যা ভাববি, যা ভালো মনে করবি সেটাই করিস। আর মেয়ের জামাই যখন এই দায়িত্ব নিয়েছে, আমার আর দায়িত্ব কিসের? আমি মেয়ের মা, পায়ের উপর পা তুলে বসে থাকবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ভাবি, তুমি পায়ের উপর পা তুলে বসে থেকো, তোমাকে কিছু করতে হবে না। আর আমরা আছি না, আমরা সব দিক সামনে নেব। কিন্তু ভাবি, সে কখন থেকে তুমি মেয়ের জামাই বলছো বলো দেখি? এই মেয়ের জামাই বলে বলে তুমি কিন্তু জামাইকে পর করে দিচ্ছ। আসলে কিন্তু ব্যাপারটা তা না ভাবি, মেয়ের জামাই কথাটার মধ্যে কিন্তু অনেক অনেক বড় একটা সম্পর্ক লুকিয়ে আছে। একবার চিন্তা করে দেখেছো, একজন বাবা মা একটা মেয়ে জন্মাবার পর সেই মেয়েটাকে ফুলের মতো করে লালন পালন করে, কত আদর, কত ভালোবাসা, কত স্নেহ দিয়ে সেই মেয়েটাকে বড় করে, তারপর মেয়েটা যে বড় হলো, অমনি সে আদরের মেয়েটাকে বাবা মা একটা অচেনা ছেলের হাতে তুলে দেয়। সেই ছেলে কিন্তু পর হতে পারে না, সেই ছেলে কিন্তু নিজের আপন ছেলের মতোই। সুতরাং মেয়ের জামাই আর ছেলের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, দুজনই ছেলের মতো, বুঝলে? আর মেয়ের জামাই বলবে না। তোমরা আমাকে আর জাভেদকে যতটা ভালোবাসা আর সম্মান দেখিয়েছো, আমরা সারা জীবন সেটা মনে রাখবো। আচ্ছা বাদ দাও না এইসব, চলো আমরা লিস্ট করি কাকে কাকে দাও দিতে হবে। হ্যাঁ ভাবি, চলো লিস্টটা করে ফেলি। ঠিক আছে, এক কাজ করো তোমরা, মানে প্রথমে কাজলকে। না, কাজল নামের কাউকে যদি এই বিয়েতে দাওয়াত করো তাহলে কিন্তু এই বিয়ে হবে না মা। কাজল নামের কোনো সন্তান প্রফেসর রহমানের ঘরে জন্ম নেয়নি, আর তোমাদের মধ্যে কেউ কেউ কাজলকে এই বিয়েতে দাওয়াত করার চেষ্টা করবে না। আমি আপনাদের কাছে কিছু গোপন করবো না, কারণ স্যার আমার অনেক পুরোনো পেশেন্ট। আমি কিন্তু আপনাদেরকে আগেই সাবধান করেছিলাম, মানে মানুষের ব্রেন হচ্ছে তার শরীরের সবচেয়ে সেন্সিটিভ অংশ, আর সাহেব আবাসিক মাথার জন্য। এখন কি হবে ডক্টর? আমাকে নিউরোসার্জন স্পষ্ট করে বলে দিয়েছে সাহেব তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। আর যদি সেটা হয় তাহলে সাহের একটা ডেড বডি ছাড়ার কিছু নয়। তখন হয়তো তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে। আর এখানে কিছু কমপ্লিকেটেড অপারেশন করতে হতে পারে। আচ্ছা, সেটা তো অনেক খরচের ব্যাপার। ডক্টর, টাকা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, ইউ জাস্ট প্রসিড। এ ধরনের কেসে চান্স কিন্তু 50-50। অপারেশনের পর
সায়ের পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, আবার পুরোপুরি অসাড় হয়ে যেতে পারে, লাইক এ প্যারালাইজড পেশেন্ট। আবার অন্য কিছু হওয়ারও চান্স আছে। সেটা কি ডক্টর? হয়তো পেশেন্ট আবার আগের সায়ের হয়ে যেতে পারে, তার পুরনো সব স্মৃতি সে আবার ফিরে পেতে পারে, হুইচ ইজ এ গুড সাইন। ও মাই গড, ডক্টর এটা কি বলছে? ডক্টর, আপনি চাইলে আমরা স্যারকে বিদেশে নিয়ে যেতে পারি। এখন অন্তত 6 ঘন্টা তাকে অবজারভেশন রাখতে হবে, তারপর ডক্টর টিম একটা ডিসিশনে আসবে। কিন্তু ডক্টর, শায়রের এখন কি অবস্থা? কি বলবো আপনাদের, বলতে পারেন পেশেন্ট এখন একটা গভীর নিদ্রা আছে, মানে এটাও কিন্তু এক ধরনের কোমা। ঘুমা? ডোন্ট ওয়ারি, আমি আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু মেডিকেল সায়েন্সের উপর কিন্তু আরেকজনের হাত আছে। আল্লাহকে ডাকুন, ওনার কাছে খাস কোনো কিছু চাইলে উনি মুখ ফেরাবেন না। তাই অযথা আপনারা দুশ্চিন্তা না করে খাস মনে আল্লাহর কাছে কিছু চান। সে উপরওয়ালার রহমত অপরিসীম, উনি হয়তো আপনাদের সকল চিন্তার অবসান ঘটাতেও পারেন। আল্লাহ ভরসা ডক্টর, আপনি চেষ্টা করে যান। আল্লাহ চাইলে হয়তো সব কিছু ঠিকও হয়ে যেতে পারে, হয়তোবা শায়ের কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেও আসতে পারে। হ্যাঁ, ঠিক তো হয়েই যাবে, একদম ঠিক হয়ে যাবে। আর চোখ খোলা মাত্রই আমার কাজল বলে ন্যাকা কান্না জুড়ে দেবে। বুলশিট।